এক ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা রাস্তার মাঝখানে সকলের সামনে প্রদীপ বিক্রি করা সেই বয়স্ক লোকটিকে অপমানজনক কথা বলে লজ্জা দিচ্ছিল এবং সেই সাধারণ চেহারার মেয়েটিকেও উপহাস করে বলছিল, তোমাদের মতো লোকেরা আমাদের সামনে কোনো গুরুত্বই রাখে না, তোমরা শুধুমাত্র কয়েকটা পয়সার লোভে আমাদের আশেপাশে ঘুরঘুর করো। কিন্তু যখন তাদের আসল পরিচয় উন্মোচিত হল, তখন এমন এক অভাবনীয় ঘটনা ঘটল যা কারও কল্পনাতীত ছিল, এবং সেই ঘটনা শুধু অহংকারের পতনই নয়, বরং মানবতার এক অসাধারণ জয়গানও বয়ে আনল। দিওয়ালির প্রভাত ছিল। প্রিয়া মেহতা নগরের সবচেয়ে বড় নির্মাণকারী মিস্টার মেহতার একমাত্র কন্যা তার চকচকে মার্সিডিজ গাড়িতে করে একটি জরুরি সভার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ তার গাড়িটি লাল সিগন্যালে থেমে গেল এবং তখনই গাড়ির জানালায় একটি হালকা টোকা পড়ল। প্রিয়া পিছনে ঘুরে দেখল একজন বয়স্ক ব্যক্তি, যার বয়স ৬০ ছাড়িয়ে গেছে, গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। তার মাথায় বাঁশের একটি বড় ঝুড়ি রাখা ছিল, যাতে ছোট বড় মাটির দিয়া সাবধানে সাজিয়ে রাখা ছিল। ছেঁড়া জামা এবং খালি পা তার দারিদ্র্যের সাক্ষ্য দিচ্ছিল। বেটি, আজ দিওয়ালি, কয়েকটা দিয়া কিনে নাও। তার গলায় ছিল একটা কাঁপুনি এবং একটা অনুরোধ। প্রিয়া জানালা না নামিয়েই বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল। আরে ইয়ার, জানি না কোথা থেকে এই লোকগুলো উদয় হয়ে যায়, সে তার সঙ্গীতের বলল। বয়স্ক ব্যক্তিটি আবার টোকা দিলেন। বেটি, মাত্র ১০ টাকার নিয়ে নাও, সকাল থেকে একটাও বিক্রি হয়নি। এবার প্রিয়ার ধৈর্যের সীমা অতিক্রম করল। সে পাওয়ার উইন্ডোর সুইচ চাপল এবং জানালা নামাল। তোমাকে একবার বললে বোঝো না, চলে যাও এখান থেকে। তোমার মুখ দেখে আমার দিনটাই খারাপ হয়ে যাচ্ছে। যাও, তোমার এই নোংরা অন্য কোথাও ছড়াও না। বয়স্ক ব্যক্তিটির মুখ বিষণ্ণ হয়ে গেল। তার আশাবাদী চোখগুলো এক মুহূর্তে নিষ্প্রভ হয়ে গেল। তিনি কিছু বলার চেষ্টা করলেন, তার আগেই সিগন্যাল সবুজ হয়ে গেল এবং পিছনের গাড়িগুলো হর্ন বাজাতে শুরু করল। ভীত হয়ে বয়স্ক ব্যক্তিটি যেই পিছিয়ে গেলেন, তার মাথার ওপরের ঝুড়িটি ভারসাম্য হারিয়ে ফেলল এবং ঝুড়ির কোণাটি সরাসরি প্রিয়ার গাড়ির দরজায় ধাক্কা খেল। খট করে একটা শব্দ হল। এই শব্দ প্রিয়ার কানে যেন বিস্ফোরণের মতো বাজল। সে তৎক্ষণাৎ ব্রেক চাপল। গাড়িটি রাস্তার মাঝখানে থেমে গেল। পিছন থেকে হর্নের শব্দ আরও বেড়ে গেল, কিন্তু প্রিয়ার কারও প্রতি কোনো মনোযোগ ছিল না। সে রাগে গাড়ি থেকে নেমে এলো। তার দৃষ্টি পড়ল দরজায় সেই ছোট ডেন্টের ওপর। সেই ডেন্টটি সম্ভবত সহজেই মেরামত হয়ে যেত, কিন্তু প্রিয়ার কাছে এটি ছিল তার গৌরবের ওপর লাগা একটা কলঙ্ক। অন্ধ নাকি, দেখতে পাও না? সে সেই বয়স্কের ওপর চেঁচিয়ে উঠল। তার চিৎকার এতটা উচ্চ ছিল যে চারপাশের লোকজনও দৃশ্যটি দেখতে ভিড় করল। তোমার সাহস হলো কিভাবে আমার ১.৫ কোটির গাড়িতে হাত লাগানোর? জানো এর একটা অংশের দাম কত? তোমার সমস্ত জীবন বিক্রি হয়ে গেলেও এটি ঠিক করাতে পারবে না। বয়স্ক ব্যক্তিটি ভয়ে কাঁপছিলেন। তিনি তার ছড়িয়ে পড়া দিয়াগুলোর দিকে তাকাচ্ছিলেন, যেগুলো তার সারা দিনের রোজগারের উৎস ছিল, এবং তারপর সেই ডেন্টের দিকে। তার চোখে জল এসে গেল। ক্ষমা করে দাও বেটি, ভুল হয়ে গেছে। আমি খুব দরিদ্র মানুষ, আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? প্রিয়া বিদ্রূপ করে হাসল। যখন ভিক্ষে করতে বের হও তখন এসব চিন্তা করো না, এখন ভোগ করো। আমার এখনই ১০,০০০ টাকা দরকার, নয়তো আমি পুলিশ ডাকছি। এই সব দৃশ্য পাশের ফুটপাথে দাঁড়িয়ে থাকা একটি যুবতী দেখছিল। তার নাম ছিল শ্রেয়া। সে সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার চোখে ছিল এক অসাধারণ বুদ্ধিমত্তা এবং শান্তি। সে তার বাড়ির জন্য কিছু মিষ্টান্ন কেনার জন্য এসেছিল, কিন্তু এখানকার পরিস্থিতি দেখে তার পা থেমে গেল। সে এই অবিচার সহ্য করতে পারল না। সে এগিয়ে গেল এবং প্রিয়ার কাছে গিয়ে বলল, ম্যাডাম, শান্ত হন, বয়স্ক মানুষ, ভুল হয়ে থাকতে পারে। আপনি বড়, ক্ষমা করে দিন। দিওয়ালির দিন কারো অভিশাপ কেন নেবেন? প্রিয়া শ্রেয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল। তার সাধারণ পোশাক দেখে প্রিয়ার মনে তার প্রতিও ঘৃণা জন্ম নিল। ওহ, তাহলে তুমি তার আইনজায়া, নাকি তুমিও এই দলের? মানুষের গাড়ির ক্ষতি করে টাকা আদায় করার নতুন কোনো উপায় নাকি এটা? শ্রেয়া শান্তভাবে জবাব দিল, আপনি ভুল বুঝছেন। আমি শুধু বলছি যে একটা ছোট ডেন্টের জন্য একজন দরিদ্র মানুষকে এভাবে অপমান করা সঠিক নয়। সঠিক নয়? প্রিয়ার রাগ এবার শ্রেয়ার ওপর পড়তে শুরু করল। তুমি আমাকে শেখাবে কি সঠিক আর কি ভুল? মনে হচ্ছে তোমার খুব বেশি সহানুভূতি হচ্ছে। তাহলে একটা কাজ করো, তুমিই টাকা দিয়ে দাও। বের করো ১০,০০০ টাকা, এখনই। শ্রেয়া এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। সে তার পার্স খুলল।
তার থেকে কয়েকটা নোট বের করল এবং প্রিয়ার দিকে এগিয়ে দিল। আমার কাছে এখনই এতটুকু আছে, সে বলল। নোট গুনে দেখা গেল ৫,০০০ টাকা ছিল। প্রিয়া সেই টাকাগুলো তার হাত থেকে প্রায় ছোঁ মেরে নিল। বাকি ৫,০০০ টাকার কি করব? দান করে দেব? শ্রেয়া তার চোখে এক দৃঢ়তা নিয়ে বলল, বাকি ৫,০০০ টাকা আমি আপনার কাছ থেকে মানবতার খাতিরে ধার নিচ্ছি, খুব শীঘ্রই এগুলো ফিরিয়ে দেব। এই কথাটি প্রিয়ার অহংকারে আরও একটা আঘাত করল। সে কিছু বলতে চাইল, কিন্তু শ্রেয়ার চোখে সে এমন একটা উজ্জ্বলতা দেখল যা সে বুঝতে পারল না। প্রিয়ার রাগে টাকা পকেটে রাখল, বয়স্ককে একটা শেষবারের মতো ঘৃণাভরা দৃষ্টিতে দেখল এবং তার গাড়িতে উঠে দ্রুত গতিতে চলে গেল। তার সঙ্গীরা নীরব ছিল, সম্ভবত তারাও আজ প্রিয়ার আচরণ কিছুটা অতিরিক্ত খারাপ মনে করেছিল। গাড়িটি দৃষ্টির আড়াল হতেই বয়স্ক ব্যক্তিটি শ্রেয়ার হাত ধরলেন। বেটি, তুমি আমাকে রক্ষা করলে, ভগবান তোমার কল্যাণ করুন, তোমার টাকা আমি শীঘ্রই ফিরিয়ে দেব। শ্রেয়া তার হাত ধরে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, এই টাকা ভুলে যান। বয়স্ক ব্যক্তিটি তাকে অসংখ্য আশীর্বাদ দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। এবার রাস্তায় শান্তি ফিরল, কিন্তু শ্রেয়ার মনে একটা ঝড় উঠেছে। সে প্রিয়ার মুখ ভুলতে পারছিল না। সেই মুখে ধন সম্পত্তির মোহ, মানবতার অভাব এবং এক অদম্য অহংকার স্পষ্ট চকচক করছিল। এটা শুধু একটা ডেন্টের বিষয় ছিল না, এটা সেই মানসিকতার বিষয় ছিল যা অর্থকে মানুষের চেয়ে বড় মনে করে। শ্রেয়া ভালোভাবেই জানত সেই মেয়েটি কে। সে অনেক ব্যবসায়িক পত্রিকায় প্রিয়া মেহতার ছবি দেখেছে। মেহতা এন্টারপ্রাইজ, একটা কোম্পানি যা রিয়েল এস্টেটের জগতে দ্রুত উঠে আসছিল। শ্রেয়া সেখানেই দাঁড়িয়ে রইল। সে মনস্থির করেছে যে সে প্রিয়া মেহতাকে এমন একটা পাঠ দেবে যা সে তার সমস্ত জীবনেও ভুলতে পারবে না। তার মুখে একটা লোহার মতো কঠিন সংকল্প ফুটে উঠল। সেই ঘটনার পর প্রায় ২ মাস অতিবাহিত হয়েছে। সময়ের সাথে স্মৃতিগুলো ফিকে হয়ে যায়, বিশেষ করে যখন আপনার জীবন দ্রুত গতিতে ছুটছে। প্রিয়া মেহতার কাছে সেই ঘটনা ভুলে যাওয়া একটা সাধারণ ঘটনার চেয়ে বেশি কিছু ছিল না। তার কাছে সেই বয়স্ক এবং সেই মধ্যবিত্ত মেয়েটি শ্রেয়া তার বিলাসী জগতের ক্যানভাসে পড়া ধুলোকণা মাত্র ছিল, যাদের সে অনেক আগেই মুছে ফেলে দিয়েছে। তার সমস্ত মনোযোগ এখন একটা বিষয়ে কেন্দ্রীভূত ছিল, প্রজেক্ট ইম্পিরিয়াল। এটি তার কোম্পানি মেহতা এন্টারপ্রাইজের এ পর্যন্ত সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সিঙ্গাপুরের একটা বহুরাষ্ট্রীয় কোম্পানি গুপ্তা গ্রুপ ভারতে তাদের প্রথম মেগা অবকাঠামো প্রকল্প শুরু করছিল, এবং মেহতা এন্টারপ্রাইজ তা পাওয়ার প্রধান প্রতিযোগীদের মধ্যে একটা ছিল। এটি শুধু একটা টেন্ডার ছিল না, এটি ছিল শত কোটির এমন একটা জ্যাকপট যা প্রিয়ার কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে স্থাপিত করতে পারত। গত কয়েকদিন ধরে প্রিয়া দিনকে দিন আর রাতকে রাত মনে করেনি। সে তার দলের সাথে মিলে এমন একটা প্রকল্প প্রস্তাব তৈরি করেছে যা কোনো বিনিয়োগকারীকে প্রভাবিত করার জন্য যথেষ্ট ছিল। ডিজাইন, বাজেট, সময়সীমা, প্রত্যেকটা দিক নিয়ে গভীরভাবে কাজ করা হয়েছে। আজ ছিল চূড়ান্ত উপস্থাপনা। ড্যাড, সব কিছু নিখুঁত। গুপ্তা গ্রুপ আমাদের প্রস্তাব পছন্দ করেছে। আজ শুধু একটা আনুষ্ঠানিকতা, মুখামুখি সভা। তাদের চেয়ারপারসন নিজে ভারতে এসেছেন এই চুক্তিটি চূড়ান্ত করছে। সে তার বাবা মিস্টার মেহতাকে ফোনে জানালো, আমার তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে বেটি। মিস্টার মেহতার গলায় গর্ব ছিল। শুধু মনে রেখো, এই চুক্তিটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল হওয়া চলবে না। চিন্তা করো না ড্যাড, ভুলের কোনো সুযোগই নেই। প্রিয়া হেসে বলল এবং ফোন রেখে দিল। গাড়িটি একটা আকাশ ছোঁয়া কাচের ভবনের সামনে থামল। প্রিয়া তার হাই হিলের টকটক শব্দের সাথে লবিতে প্রবেশ করল। তাকে সরাসরি ৪০তম তলায় প্রস্তুত বোর্ডরুমে নিয়ে যাওয়া হলো। দরজা খুলল এবং প্রিয়া আত্মবিশ্বাসপূর্ণ হাসি নিয়ে ভিতরে পা রাখল। বোর্ডরুমটি খুব বড় এবং বিলাসবহুল ছিল। মাঝখানে একটা বিশাল মেহগনি টেবিল ছিল এবং তার চারপাশে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বসেছিলেন। কিন্তু প্রিয়ার চোখ গিয়ে স্থির হল টেবিলের সেই প্রান্তে যেখানে চেয়ারপারসনের চেয়ারটি ছিল। সেই চেয়ারে একটা পরিচিত ছায়া বসেছিল, যার মুখ জানালা থেকে আসা তীব্র আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল না। স্বাগতম মিস মেহতা, একটা শান্ত, মার্জিত এবং খুব পরিচিত গলা শোনা গেল। চেয়ারপারসন তার চেয়ার ঘোরাল এবং আলো তার মুখে পড়ল। এক মুহূর্তের জন্য প্রিয়ার মনে হল তার চোখ তাকে ধোঁকা দিয়েছে। তার সামনে বসেছিল সেই একই যুবতী, শ্রেয়া, সেই সাধারণ চেহারার মেয়েটি। কিন্তু আজ তার ভাবভঙ্গি, তার পোশাক এবং তার চোখের দুটিতে আকাশ-পাতাল পার্থক্য ছিল। সে একজন অভিজ্ঞ কর্পোরেট নেতার মতো লাগছিল। প্রিয়ার পায়ের তলার মাটি সরে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে শুধু অবিশ্বাস্য দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকিয়ে রইল। তুমি এখানে? শুধু এটুকু বলতে পারল সে।
হ্যাঁ, আমি এখানে, এই কোম্পানির চেয়ারপারসন। দয়া করে আপনার আসনে বসুন মিস মেহতা, আমাদের হাতে বেশি সময় নেই। প্রিয়া তার চেয়ারে বসে পড়ল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। এ কিভাবে সম্ভব? সেই মেয়েটি যে সেদিন ফুটপাথে দাঁড়িয়েছিল, সে গুপ্তা গ্রুপের মালিক কিভাবে হতে পারে? এটা কি কোনো দুঃস্বপ্ন? তার দল উপস্থাপনা শুরু করল, কিন্তু প্রিয়ার মন অন্যত্র ছিল। সে বারবার শ্রেয়ার দিকে তাকাচ্ছিল, এবং প্রতিবার শ্রেয়ার শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলছিল। উপস্থাপনা শেষ হল, প্রিয়ার দল তাদের সেরাটা দিয়েছে। এবার সিদ্ধান্তের সময়। শ্রেয়া প্রকল্পের ফাইলটি হাতে নিল এবং তার পাতা উল্টাতে শুরু করল। বোর্ডরুমে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। মিস মেহতা শ্রেয়া ফাইলটি বন্ধ করে বলল, আপনার প্রস্তাবটি প্রথম দর্শনে বেশ আকর্ষণীয়, চমৎকার ডিজাইন, উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য, কিন্তু সে একটা ছোট বিরতি নিল। এতে কিছু ত্রুটি আছে। প্রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আমি বুঝতে পারলাম না মিস গুপ্তা, আমরা ছোট বড় সবকিছুর যত্ন নিয়েছি। আপনি নেননি, শ্রেয়া স্পষ্ট ভাষায় বলল। আপনি আপনার প্রকল্পের পরিবেশগত প্রভাবের মূল্যায়ন করেছেন খুব সুপারফিশিয়ালভাবে। আপনার বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা সম্পূর্ণ অবাস্তব। আর সবচেয়ে বড় কথা, আপনি স্থানীয় সমাজের লোকদের তাদের জায়গা থেকে সরিয়ে তাদের জন্য আলাদা বাড়ি তৈরির জন্য যে বাজেট রেখেছেন, তা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছু নয়। আপনার কি মনে হয় সামান্য কিছু টাকা দিয়ে আপনি লোকদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেবেন আর তারা চুপ করে থাকবে? শেষ বাক্যটি তীরের মতো প্রিয়ার বুকে বিধল। শ্রেয়া আরও বলল, গুপ্তা গ্রুপ শুধু লাভ করতে বিশ্বাস করে না মিস মেহতা, আমরা যেখানেই যাই সেখানকার মানুষ এবং পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা বুঝি। আপনার প্রকল্প শুধু কংক্রিটের একটা জঙ্গল তৈরির কথা বলে, এতে আত্মা নেই, এতে মানুষের প্রতি সম্মান নেই। তাই আমার দুঃখ হচ্ছে, আমরা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি। কিন্তু আপনি এটা করতে পারেন না, এটা আমার কর্মজীবনের সবচেয়ে বড় প্রকল্প। প্রিয়া প্রায় চিৎকার করে উঠল। ব্যবসা আবেগের ওপর নয়, তথ্যের ওপর চলে মিস মেহতা, এবং তথ্য হল আপনার প্রকল্প আমাদের মানদণ্ডে উত্তীর্ণ হয় না। শ্রেয়া তার কথা শেষ করল এবং তার চেয়ারে হেলান দিল। তার মুখে কোনো ভাঁজ ছিল না, কোনো ব্যক্তিগত শত্রুতার চিহ্ন ছিল না। সে প্রিয়াকে পেশাগতভাবে পরাজিত করেছে। সভা শেষ হয়ে গেল। প্রিয়া অপমান এবং অবিশ্বাসের ভারে চাপা পড়ে বোর্ডরুম থেকে বেরিয়ে এলো। এটা শুধু একটা টেন্ডার বাতিল হওয়া ছিল না, এটা ছিল তার অহংকার ধ্বংস হওয়া। কিন্তু এটা তো সবে শুরু ছিল। পরের কয়েক সপ্তাহে প্রিয়ার কোম্পানির ওপর বিপদের পর্বত ভেঙে পড়ল। একটা বড় খুচরো ব্র্যান্ড, যার সাথে মেহতা এন্টারপ্রাইজ একটা এক্সক্লুসিভ মল তৈরির কথা ছিল, সে হঠাৎ তাদের চুক্তি ফিরিয়ে নিল। জানা গেল যে সেই ব্র্যান্ডের সবচেয়ে বড় বিনিয়োগকারী গুপ্তা গ্রুপের সহযোগী ছিল। তারপর একটা ব্যাংক, যা মেহতা এন্টারপ্রাইজের নতুন প্রকল্পগুলোতে অর্থায়ন করার কথা ছিল, তারা শেষ মুহূর্তে ঋণ দিতে অস্বীকার করল। সেই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসে শ্রেয়ার বাবা মিস্টার গুপ্তার যথেষ্ট প্রভাব ছিল। একের পর এক প্রত্যেকটা দরজা বন্ধ হতে লাগল। প্রিয়া বুঝতে পারছিল না এসব কি ঘটছে। তার কোম্পানি, যা গতকাল পর্যন্ত সাফল্যের অশ্বে সওয়ার ছিল, আজ দেউলিয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। সে রাত জেগে ঘুমোতে পারত না। সব দিক থেকে চাপ বাড়ছিল। বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত চাইছিল এবং বাজারে কোম্পানির খ্যাতি মাটিতে মিশে যাচ্ছিল। মিস্টার মেহতা তার মেয়ের এই অবস্থা এবং তার কোম্পানির এই পতন সহ্য করতে পারছিলেন না। তিনি তার যোগাযোগ ব্যবহার করতে শুরু করলেন। তিনি সেই সব ব্যক্তির সাথে কথা বললেন যারা মেহতা এন্টারপ্রাইজের সাথে চুক্তি ভেঙেছে। সব জায়গা থেকে তিনি একই নাম শুনলেন, শ্রেয়া গুপ্তা। প্রত্যেকটা চুক্তির তার সাথে যুক্ত ছিল। এক রাতে মিস্টার মেহতা তার মেয়ের অফিসে গেলেন। প্রিয়া ছড়ানো কাগজপত্রের মাঝে মাথা চেপে বসেছিল। এই শ্রেয়া গুপ্তা কে প্রিয়া, আর তোমার সাথে তার কি শত্রুতা? মিস্টার মেহতা সরাসরি প্রশ্ন করলেন। প্রিয়া চমকে তার বাবার দিকে তাকাল। আমি আমি তাকে চিনি না, শুধু সেই টেন্ডারের সভায় দেখা হয়েছে। মিথ্যে বলো না। মিস্টার মেহতার গলায় কঠোরতা ছিল। আমি জেনেছি সে গুপ্তা গ্রুপের মালিক মিস্টার গুপ্তার একমাত্র কন্যা। গত 5 বছর ধরে সিঙ্গাপুরের ব্যবসা সামলাচ্ছিল এবং সম্প্রতি ভারতে ফিরেছে। কিন্তু আমাদের শিল্পে কেউ তার সাথে সরাসরি শত্রুতা করতে চায় না। তুমি এমন কি করেছ যে সে আমাদের সমস্ত পরিবারের পিছনে লেগেছে? মিস্টার মেহতার কথায় প্রিয়ার মনে দিওয়ালির প্রভাতের সেই দৃশ্যটি ভেসে উঠল। সেই বয়স্ক, সেই ছড়িয়ে পড়া দিয়াগুলো এবং শ্রেয়ার শান্ত মুখ, তার সব কিছু মনে পড়ে গেল। এত ছোট একটা কথার কেউ এত বড় প্রতিশোধ নিতে পারে? সে ভীত হয়ে তার বাবাকে সেই দিনের সমস্ত ঘটনা বলল। সবকিছু শুনে মিস্টার মেহতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মেয়ের বোকামির ওপর রাগও হল,
এবং আসন্ন ঝড়ের ভয়ও তাকে গ্রাস করল। তিনি বুঝতে পারলেন যে এটা শুধু একটা পেশাগত যুদ্ধ ছিল না, এটা সম্মান এবং আত্মমর্যাদার যুদ্ধ ছিল যা তার মেয়ে শুরু করেছে। তিনি এক মুহূর্ত ব্যয় না করে তার ফোন বের করলেন এবং মিস্টার গুপ্তার নম্বর ডায়াল করলেন। বছরের পর বছর ধরে থাকা পেশাগত সম্পর্কের দোহাই দিয়ে তিনি তার সাথে কথা বলার চেষ্টা করলেন, ক্ষমা চাইলেন এবং কোনো সমাধান করার অনুরোধ করলেন। ফোনের অন্য প্রান্ত থেকে মিস্টার গুপ্তার গম্ভীর গলা এলো, মেহতা সাহেব, আমার মেয়ে যা করছে ঠিক করছে। সে আমাকে সবকিছু বলেছে। আপনি আর আপনার মেয়ে, যাকে সাধারণ প্রদীপ বিক্রেতা ভেবেছিলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক হরিলালজি, যিনি দেশের জন্য নিজের প্রাণ বিপন্ন করেছিলেন। আর আপনার মেয়ে সামান্য কিছু টাকার জন্য তাকে মাঝ রাস্তায় অপমান করল। কিছু ক্ষত টাকা দিয়ে পূরণ হয় না মেহতা সাহেব, তার মূল্য দিতে হয় অনুতাপ দিয়ে। এই শুনে মিস্টার মেহতা যখন ফোন রাখলেন তখন তার হাত কাঁপছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। তিনি ধপ করে তার চেয়ারে বসে পড়লেন। প্রিয়া, যে এ পর্যন্ত তার বাবার মুখে আসা যাওয়া ভাব দেখছিল, তার বুক কোনো অশুভ আশঙ্কায় কেঁপে উঠল। কি বললেন উনি, ড্যাড? তার বলায় একটা অজানা ভয় ছিল। মিস্টার মেহতা একটা লম্বা গভীর নিঃশ্বাস নিলেন, যেন তার ভিতরে ঝড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি তার চোখ তুলে প্রথমবার তার মেয়েকে এমনভাবে দেখলেন যেন তিনি তাকে চেনেনই না। সেই বয়স্ক ব্যক্তিটি, যাকে তুমি ভিক্ষুক বলেছিলে, সে কোনো সাধারণ মানুষ নয়। তার নাম হরিলাল। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক। এই কথা শুনে প্রিয়ার মনে হল যেন কেউ তার কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। মিস্টার মেহতা আরও বললেন, মিস্টার গুপ্তা বলছিলেন হরিলালজি একটা যুদ্ধে অংশ নিয়েছিলেন। একটা বিস্ফোরণে তার পায়ে গুরুতর চোট লাগে, যার কারণে তাকে সময়ের আগেই অবসর নিতে হয়। তার পেনশনের বড় অংশ তার স্ত্রীর দীর্ঘ রোগে খরচ হয়ে গেছে। এখন তিনি তার নাতনির পড়াশোনার জন্য, তার কলেজের ফি দেওয়ার জন্য এবং বাড়ির রোজগার চালানোর জন্য কাজ করেন, যাতে তার সমস্যা কম হতে পারে এবং তার নাতনি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবার প্রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং ছোট শিশুর মতো হাউহাউ করে কাঁদতে লাগল। এটা তার অহংকার ভেঙে যাওয়ার কান্না ছিল না, এটা ছিল গভীর অসহ্য অপরাধবোধের কান্না। মিস্টার মেহতা তার মেয়ের কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন। তার রাগ এবার গলে গিয়েছে এবং তার জায়গায় এক বাবার উদ্বেগ এবং আফসোস স্থান নিয়েছে। এবার কেঁদে কিছু হবে না প্রিয়া, আমরা পাপ করেছি এবং এর প্রায়শ্চিত্তও আমাদেরই করতে হবে। সেই রাতে বাবা মেয়ে একটা সিদ্ধান্ত নিল, তারা হরিলালজিকে খুঁজে বের করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। এর জন্য তাদের যা কিছু করতে হোক না কেন, কোম্পানির যা হবে দেখা যাবে, কিন্তু নিজের আত্মার ওপর লাগাই কলঙ্ক মোছা বেশি জরুরি ছিল। পরের দিন সকালে প্রিয়া ছিল এক সম্পূর্ণ ভিন্ন মানুষ। তার মুখে না কোনো মেকআপ ছিল, না কোনো অহংকার। তার চোখে এক রাতের অস্থিরতা এবং গভীর অনুতাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তার বাবার সাথে তার সেই মার্সিডিজে বসল, কিন্তু আজ কোনো চালক ছিল না। গাড়ি চালাচ্ছিলেন মিস্টার মেহতা নিজেই। তারা সেই বাজারে পৌঁছাল যেখানে এই সব ঘটেছে। কিন্তু কাউকে খুঁজে বের করা, যার সম্পর্কে আপনি কিছু জানেন না, খড়ের গাদায় সূচ খোঁজার মতো ছিল। তারা প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ফেরিওয়ালার কাছে সেই বয়স্ক দিয়া বিক্রেতার সম্পর্কে জিজ্ঞাসা করল। কয়েকজন তাদের চিনতে অস্বীকার করল, কয়েকজন তাদের অপরিচিত ভেবে কথা বলল না। অনেকক্ষণ ধরে অবিরাম খোঁজার পর একজন চা বিক্রেতা তাদের চিনতে পারল। হ্যাঁ, হরিলাল চাচাকে চিনি, এখান থেকে কাছেই বস্তিতে থাকেন। সোজা গিয়ে বাঁদিকে ঘুরে যাবেন, একটা ছোট মন্দির আসবে, তারই পিছনে তার বাড়ি। সেই ঠিকানায় পৌঁছে তাদের গাড়ি আর এগোতে পারল না। তারা গাড়ি থেকে নামল এবং হেঁটে সেই কাঁচা সরু গলিতে চলতে লাগল। অবশেষে মন্দিরের পিছনে একটা ছোট ভাঙাচোরা টিনের ছাদওয়ালা বাড়ির সামনে তারা থামল। বাইরে একটা মেয়ে কাপড় শুকাচ্ছিল। মিস্টার মেহতা তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি হরিলালজির বাড়ি? মেয়েটি তাদের সন্দেহের চোখে দেখল এবং ভিতরে আওয়াজ দিল, দাদা, কেউ আপনার সাথে দেখা করতে এসেছে। এক মুহূর্ত পর দরজার পর্দা সরিয়ে হরিলালজি বাইরে এলেন। তার বাড়ির সামনে মিস্টার মেহতা ও প্রিয়াকে দেখে তিনি চমকে গেলেন এবং তারপর তার মুখে ভয়ের ভাব এলো। তার মনে হল হয়তো তারা বাকি টাকা চাইতে এসেছে। তিনি হাত জোর করতে যাবেন, তার আগেই প্রিয়া দ্রুত এগিয়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার খুব বড় পাপ হয়ে গেছে। প্রিয়ার গলা কান্নায় ডুবেছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমার ধন সম্পত্তির মোহেন। আমি আপনার যে অপমান করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও আমাকে ক্ষমা করে দিন।
হরিলাল এবং তার নাতনি এই অপ্রত্যাশিত দৃশ্যে হতবাক হয়ে গেলেন। এক ধনী বাড়ির মেয়ে তাদের পায়ে পড়েছে। হরিলালজি একজন সৈনিক ছিলেন, তার মন কঠিন ছিল না। তিনি প্রিয়াকে ধরে উঠালেন। উঠো, আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। তুমি রাগে ছিলে, আমি মনে কিছু রাখিনি। তার এই সরলতা এবং মহত্ব প্রিয়াকে আরও লজ্জিত করল। মিস্টার মেহতাও হাত জোর করে ক্ষমা চাইলেন। আমরা আপনার অপরাধী হরিলালজি, আমরা এই ভুল সংশোধন করতে চাই। তিনি হরিলালজির নাতনি, যার নাম ছিল সোনিয়া, তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেন। তিনি বললেন যে তারা তাকে ভারতের সেরা কলেজে পড়াবেন। সেই সাথে তিনি হরিলালজির জন্য সেই বাজারেই একটা পাকা দোকান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, যেখানে তিনি সম্মানের সাথে নিজের জিনিস বিক্রি করতে পারবেন। শুরুতে হরিলালজি মানা করে দিলেন। তার আত্মসম্মান তাকে এইসব মেনে নিতে দিচ্ছিল না। কিন্তু যখন মিস্টার মেহতা বললেন, এটা সাহায্য মনে করবেন না, এটাকে আপনার মেয়ের উপহার আর এক ছেলের প্রায়শ্চিত্ত মনে করুন, তখন তার চোখ জলে ভরে উঠল এবং তিনি রাজি হলেন। সেই দিন মেহতা এন্টারপ্রাইজ কোনো পেশাগত চুক্তি করেনি, কিন্তু প্রিয়া আর তার বাবা মানবতার এমন একটা চুক্তি করেছে যা তাদের জীবনের সবচেয়ে বড় উপার্জন ছিল। কিছুদিন পর প্রিয়া কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই গুপ্তা গ্রুপের অফিসে পৌঁছাল। তাকে শ্রেয়ার সাথে দেখা করতে হতো। প্রিয়া শ্রেয়ার সামনে বসে বলল, আমি এখানে কোনো ব্যবসায়িক চুক্তির জন্য আসিনি, আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। শ্রেয়া অবাক হয়ে তার দিকে তাকাল। প্রিয়া বলল, যদি সেদিন তুমি না থাকতে এবং যদি তুমি এইসব না করতে, তাহলে হয়তো আমি আমার সমস্ত জীবন সেই অহংকারের অন্ধকারে কাটিয়ে দিতাম। তুমি আমাকে শুধু একটা পাঠ দাওনি, তুমি আমাকে একজন ভালো মানুষ হওয়ার সুযোগ দিয়েছ। তুমি আমার চোখ খুলে দিয়েছ, এর জন্য আমি সবসময় তোমার কৃতজ্ঞ থাকব। প্রিয়ার চোখে আজ এমন এক সত্যতা ও বিনয় ছিল যা শ্রেয়া আগে দেখেনি। শ্রেয়া হাসল। তার হাসিতে আজ কোনো বিদ্রুপ নয়, বরং এক তৃপ্তি ছিল। পাঠ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না প্রিয়া, আমি শুধু চেয়েছিলাম যে তুমি সেই প্রদীপগুলোর আলোর আসল অর্থ বোঝো। এই আলো শুধু ঘর নয়, মনকেও আলোকিত করে। প্রিয়া মাথা নত করল এবং তার চোখে এক নতুন দ্যুতি ছিল, যা অনুতাপ ও বিচক্ষণতা থেকে জন্মেছে। সেই সাক্ষাতের পর দুজনের মধ্যে না কোনো শত্রুতা বাকি ছিল, না কোনো জয় বা হার, শুধু একটা সত্যি পাঠ, মানবতাই সবচেয়ে বড় আলো। সেই সাক্ষাতের পর ধীরে ধীরে মেহতা এন্টারপ্রাইজের পরিস্থিতি সংশোধিত হতে লাগল। থেমে থাকা চুক্তিগুলো আবার পথে ফিরল এবং প্রিয়ার কাজ করার পদ্ধতি এখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছে। তার প্রত্যেকটা প্রকল্পে এখন শুধু লাভ নয়, বরং মানবতা এবং সামাজিক দায়িত্বের একটা কলাম যুক্ত হয়ে গিয়েছে। সে প্রত্যেকটা সিদ্ধান্তের আগে ভাবত যে তার প্রভাব শুধু ব্যবসার ওপর নয়, বরং মানুষের জীবনের ওপরও পড়ে। মিস্টার মেহতা তার মেয়ের এই পরিবর্তন দেখে গর্বিত হলেন, কারণ তিনি তার মেয়েকে শুধু সফল নয়, বরং সংবেদনশীল মানুষ হতে দেখেছিলেন। 1 বছর পর দিওয়ালির প্রভাত আবার এলো, কিন্তু আজকের প্রভাতটি ছিল ভিন্ন রকম। কারণ আজ প্রিয়ার চোখে সেই আলো ছিল যা সে একদিন অন্যদের প্রদীপে নিভিয়ে দিয়েছিল। তার মার্সিডিজের ডিকি মিষ্টি, কাপড় এবং প্রদীপে ভরা ছিল। সে নগরের সেই সব দরিদ্র এলাকায় ঘুরছিল যেখান থেকে সে একদিন তার নাক কুঁচকে নিয়েছিল। আজ সেই হাত, যা একসময় কোনো দরিদ্রের কাছ থেকে কিছু নিতেও কুণ্ঠাবোধ করত, এখন সেই হাত দিয়েই আনন্দ বিতরণ করছিল। প্রত্যেকটা মুখে আসা হাসি তাকে এমন এক আনন্দ দিচ্ছিল যা কোটি টাকার টেন্ডারেও ছিল না। তখনই তার ফোনে একটা বার্তা এলো। স্ক্রিনে নাম দেখে প্রিয়ার ঠোঁটে হাসি এলো। এটা শ্রেয়ার ছিল। বার্তায় লেখা ছিল, শুনেছি আজকাল তুমি খুব লোকসানের চুক্তি করছো। যাই হোক, আমাদের কোম্পানির একটা নতুন প্রকল্পের টেন্ডার খুলেছে। যদি আগ্রহী হও তাহলে শুভ দিওয়ালি। প্রিয়া বার্তাটি পড়ল। তারপর আকাশের দিকে তাকালো, যেখানে সকালের সূর্য জ্বলছিল। তার হাসিতে এবার কোনো অহংকার ছিল না, বরং এক গভীর শান্তি ছিল যা হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এসেছে। সে উত্তরে লিখল, সবচেয়ে লাভজনক চুক্তি তো আমি এখনই করছি। তোমাকেও দিওয়ালি অনেক অনেক শুভ হোক। সে ফোন রাখল এবং একটা ছোট শিশুর হাতে প্রদীপের প্যাকেট দিল। শিশুটির চোখে যে দ্যুতি ছিল তা হাজারো ফেরি লাইটসের চেয়েও বেশি আলোকিত ছিল। সেই নিষ্পাপের হাসিতে প্রিয়া তার সব উত্তর পেয়ে গেল। সে বুঝতে পেরেছে যে আসল ধনী অর্থে নয়, বরং মনের দয়াতে হয়। সেই মুহূর্তে সে অনুভব করল যে সে তার জীবনের সবচেয়ে বড় টেন্ডারটি পেয়ে গেছে, মানবতার টেন্ডার।